নমস্কার। আপনারা শুনছেন গল্পগুচ্ছ। আজকের গল্প সাদাত হোসাইনের লেখা তার নীলকণ্ঠী উপন্যাসের একটি গল্প। আষাঢ় মাসের রাত। সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে কানে তালা লাগার জোগাড়। তবে বৃষ্টি খানিক কমেছে। মৃদু শীতল হাওয়া বইছে। সেই হাওয়া সামান্য জোরালো হলেই গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা সব এগিয়ে ঝরে পড়ছে টিনের চালে। গাঁয়ের নাম হোসেনাবাদ। এখানে এখন গভীর রাত। এই রাতে মানুষ কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম হয় গভীর। এই গভীর ঘুমের রাতে গাঁয়ের বাড়িতে বাড়িতে চুরি হয়। চোর নিশ্চিন্তে শীত কেটে চুরি করে। তাকে খুব একটা সতর্ক থাকতে হয় না, কারণ সে জানে এই বর্ষণে গৃহস্থের ঘুম সহজে ভাঙে না। আব্দুল ফকিরের অবশ্য ঘুমানোর সুযোগ নেই। তিনি কাঁধে ঝোলা নিয়ে হাঁটু সমান ল্যাদল্যাদে কাদার মধ্যে হাঁটছেন। তবে এই কাদা পানিতে হাঁটা তার জন্য মোটেই সহজ কোনো কাজ নয়, বরং ভয়াবহ কঠিন। এর অবশ্য কারণও আছে। তার বাঁ পায়ের 5টা আঙুলই নেই, গোড়া থেকে বীভৎসভাবে কাটা। ফলে তাকে হাঁটতে হচ্ছে খুব সাবধানে। সামান্য এদিক সেদিক হলেই ভারসাম্য হারিয়ে মাটিতে গড়াগড়ি খাওয়ার আশঙ্কা। আব্দুল ফকিরের বাঁ পায়ের আঙুল হারানোর ঘটনাটি রহস্যে পরিপূর্ণ। এই রহস্য তিনি কখনোই কারো কাছে খোলসা করেননি। ফলে লোকমুখে এই নিয়ে নানান কল্পকাহিনী প্রচলিত হয়েছে। সেসব কাহিনীর বেশিরভাগই অতিপ্রাকৃত ঘটনা ও রহস্যে আবৃত। তিনি দেখতে জীর্ণশীর্ণ, সাদাসিধে মানুষ। থুতনির নিচে সামান্য দাড়ি, গাল ভাঙা, পেশায় ওঝা, সাপের বিষ নামান, জিন পরীর আছর ছাড়ান, অসুখ বিসুখে লতাপাতার ওষুধ পানি পড়া দেন। 10 গ্রামের মানুষ তাকে এক নামে চেনে। আজ এই ঝড় বৃষ্টির রাতে তার সফর সঙ্গী হয়েছে জুলফিকার। জুলফিকারের হাতে হারিকেন। সে খানিক পাগল কিসিমের মানুষ। কথায় কথায় হাসে। খানিক আগে চতুর্থ বাড়ির মতো আছাড় খেয়ে পড়েছে সে। তবে এতে খুব একটা বিচলিত মনে হয়নি তাকে, বরং নিজে পড়লেও কোনো এক অদ্ভুত উপায়ে প্রতিবারই সে তার হাতের হারিকেনখানাকে অক্ষত রাখতে পেরেছে। কাদা পানিতে গড়াগড়ি খেয়ে উঠতে উঠতে সে হাসি মুখে বলছে, ও কাকু, এই বাইশাকালি তো দেই হগলই ভাইসা যাইব গো। কাকু, সামনে কি বড় কোনো বিপদ আপদের আলামাত আছে নি? আব্দুল ফকির এই কথার জবাব দেননি। মাঝরাতের আরামের ঘুম থেকে উঠে এখন এই কাদা পানি ভাঙতে হচ্ছে বলে প্রচণ্ড বিরক্ত তিনি। ফতেহপুরের চেয়ারম্যান খবির খাঁ তাকে জরুরি তলব করেছেন। খাবারের ডাক এড়ানো সহজ কথা নয়। আব্দুল ফকিরও পারেননি। তাকে সঙ্গে সঙ্গেই বের হতে হয়েছে। ঘটনাও অবশ্য গুরুতর। খবির খাঁর একমাত্র ভাগ্নে নয়ন এসেছে শহর থেকে। সে সত্য MBBS পাশ করেছে। সামনে তার অবিরাম ব্যস্ততা। সেই ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে খানিক অবসর কাটাতেই গ্রামে এসেছে সে। কিন্তু এসেই পড়েছে মহা বিপদে। তাকে সাপে কেটেছে। অতীতের কিছু ঘটনায় বাবার বাড়ির সঙ্গে দীর্ঘ এক সম্পর্কহীনতা তৈরি হয়েছিল নয়নের মা কোহিনুর বেগমের। নয়ন যেন সেই সতর্কহীনতায় খানিক সম্পর্কের ঢেউ তুলতেই এবার এসেছে। কিন্তু তার সেই আগমন শেষ অবধি আর আনন্দময় হলো না। রাতে বিছানায় শুতে যাওয়ার আগে সাপের ছোবল খেয়েছে সে। কুণ্ডলি পাকানো সাপ ছিল মশারির উপরে। নয়ন মশারি তুলতে গিয়ে যতক্ষণে সাপটা দেখেছে, ততক্ষণ তার ডান হাতের আঙুলে ছোবল মেরেছে সাপ। তীব্র আতঙ্কে পাগলের মতো চিৎকার করে উঠল সে। তার শরীর থরথর করে কাঁপছে। খাবারি ভর্তি নানান লোকজন। মুহূর্তেই চারপাশ থেকে ছুটে এলো তারা। নয়নের মামা খবির খাঁ 2 হাতে নয়নের কাঁধ চেপে ধরে বললেন, কি হয়েছে রে নয়ন, কি হয়েছে? নয়ন বেশ কিছুক্ষণ কথা বলতে পারেনি। এক দৃষ্টিতে তাকিয়েছিল ঘরের বেড়ার চৌকাঠের নিচে ফাঁকা অংশে। তার দৃষ্টি জুড়ে তীব্র ভয়। সে সেই তীব্র ভয় জড়ানো গলায় ফ্যাস ফ্যাস করে বলল, সাপ, সাপ, আমাকে সাপে কেটেছে মামা, আমাকে সাপে কেটেছে। চারিদিকে বর্ষার থই থই পানি।
এই পানিতে গৃহস্থের বসত বাড়িতে সাপখোপ থাকা বিচিত্র কিছু নয়, বরং এ সময়ে বাড়ির উঠোনে, ঘরে, খাটের তলায়, এমনকি বিছানা ও কুণ্ডলি পাকানো সাপ দেখা যায়। সাপে কাটা মানুষের সংখ্যা এই সময় বেড়ে যায়। খবির খাঁ দলবল নিয়ে সাপের খোঁজে ঘরে বাইরে তল্লাশি চালালেন, কিন্তু লাভ হলো না। সাপ যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। টানা বর্ষায় বাড়ির চারধারের ঘাস, লতা, গুল্ম তরতর করে বেড়ে উঠেছে। সবুজ ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। তার উপর বাড়ির ভিটে ছুঁই ছুঁই হয়ে উঠেছে, এসেছে বিলের পানি। এই মেঘলা রাতে সাপটা যদি টুপ করে ওই পানিতে নেমে যায়, কিংবা ঘন আগাছায় ঢুকে পড়ে, তবে তাকে খুঁজে পাওয়া কিছুতেই সম্ভব নয়। খবির খাঁ অবশ্য সেই আশা ছেড়েও দিয়েছেন। তিনি সাপ খোঁজা বাদ দিয়ে শক্ত করে নয়নের হাতের কবজি বেঁধে দিলেন। তারপর খবর পাঠালেন আব্দুল ফকিরকে। আব্দুল ফকিরের কাছে যখন খবর এসেছে, তখন রাত 1টা। ফতেহপুর থেকে নৌকায় হোসেনাবাদ প্রায় ঘণ্টা 3 পথ। ভরা বর্ষায় বসত ভিটায় যে সাপ থাকে, সেই সাপ হয় অতি বিষধর। খবির খাঁর ভাগ্নেকে কি সাপ কেটেছে কে জানে। দ্রুত পৌঁছাতে পারলে ভালো হতো, কিন্তু এই বর্ষায় নৌকা ছাড়া ফতেহপুর যাওয়ার আর কোনো উপায় নেই। আব্দুল ফকির নৌকায় উঠলেন কিছুক্ষণ বাদে। খবির খাঁ 6ওয়ালা বড় নৌকা পাঠিয়েছেন। নৌকার ভেতরে পরিপাটি বিছানা পাতা, একপাশে মাটির চুলায় রান্না বান্নার ব্যবস্থাও আছে। খাওবাড়ির বাঁধা মাঝি হোসরাব আর মাজিদ এসেছে নাও নিয়ে। তারা 2 ভাই। আব্দুল ফকিরকে দেখে সোহরাব বলল, ফইর সাব, নাও কি ছাড়বো? আব্দুল ফকির বললেন, আল্লাহ রসুলের নাম নিয়া ছাড়ো, পথে কোথাও থামবা না, বাকি রাইত একটানা নাও বাইবা। যে দেখিছ কি শোঁ শব্দে বাতাস বইতাছে, যে আইজি ঝড় তুফান আইসিব, সেই ঝড় তুফানেও নাও তীরে ভিড়াইবা না, কোনো দিক না চাইয়া এক টানা নাও বাইবা। কথা পরিষ্কার। মাঝি ভাইদের মধ্যে সোহরাবের বয়স কম, সে গায়ে গতরে শক্তিশালী, কিন্তু আব্দুল ফকিরের কথা শুনে যেন খানিক ভরকে গেল। ভীত গলায় বলল, কিছু ইশারা পাইছেননি ফইর সাব? আব্দুল ফকির জবাব দিলেন, না। তিনি নাওয়ের গলইয়ের কাছে গিয়ে বসলেন। তারপর পানিতে পা ডুবিয়ে যত্ন করে পা ধুলেন। পা ধোয়া শেষে গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসলেন। তারপর কাপড়ের পুঁটলি থেকে খানিক ধূপ আর নারকেলের ছোপড়া বের করে জ্বালালেন। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ে চারপাশে ফুঁ দিতে দিতে বললেন, কই মিয়ারা, নাও এনেও ছাড়ো নাই, নাও ছাড়ো, নাও ছাড়ো। সোহরাব লগিতে ধাক্কা দিয়ে নৌকা ছাড়ল। হাওয়ার দমক বাড়ছে, একটানা শোঁ শোঁ শব্দ। বাইরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে পথ চলতে নৌকার সামনে বিশেষ পদ্ধতিতে জোড়া হারিকেন বাঁধা হয়েছে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে না তাতে খুব একটা লাভ হবে, বরং এই প্রবল হাওয়ার ঝাপটায় যে কোনো মুহূর্তে হারিকেন ছিটকে পড়বে বিলের পানিতে। আব্দুল ফকির ছইয়ের ভেতর বেড়ায় হেলান দিয়ে বসে আছেন। হারিকেনের আলোয় তার দীর্ঘ ছায়া পড়েছে সোহরাবের শরীর অবধি। দেখে মনে হচ্ছে ভয়াল দর্শন কোনো অশরীরী অস্তিত্ব। চিমনির ভিতর কম্পমান আলোয় সেই ছায়া যেন ক্রমশ জীবন্ত হয়ে উঠছে। সোহরাবের হঠাৎ কেমন ভয় করতে লাগলো। মনে হতে লাগলো এই মুহূর্তে ওই হারিকেনগুলো যদি নিভে যেত, যদি অন্ধকার হয়ে যেত সব, তাহলে বরং ভালোই হতো। এই গা ছমছমে আলো আঁধারিতে আব্দুল ফকিরের ওই ভয়ঙ্কর ছায়ার ভিতর আর বসে থাকতে হতো না তাকে। সোহরাবের ভাবনা শেষ হলো না, তার আগেই প্রবল হাওয়ায় হারিকেন ছিটকে পড়ল পানিতে। গাঢ় অন্ধকারে ঢেকে গেল নৌকা। তবে কেউ কোনো কথা বলল না, যেন সবকিছু হঠাৎ স্থির হয়ে গেছে। সেই স্তব্ধ স্থিরতায় সোহরাব ও মাজিদ এক অদ্ভুত ঘড়ির ভিতর নৌকা বেয়ে চলল। নৌকা খবির খাঁর বাড়ির ঘাটে পৌঁছালো। ফজরের আজানের সময়। তখন কেবল পূবাকাশে আলো ফুটতে শুরু করেছে। সেই আলোয় খবির খাঁকে দেখা গেল। তিনি তার লোকজন নিয়ে ঘাটে দাঁড়িয়ে আছেন।
বোঝাই যাচ্ছে ভাগ্নেকে নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় নির্ঘুম রাত কেটেছে তার। আব্দুল ফকির এক পা নামিয়ে শান বাঁধানো ঘাটে রাখলেন। সোহরাব ঘোরস্থ চোখে সেদিকে তাকিয়ে আছে, যেন রাতের ঘটনার ঘোর থেকে এখনো বের হতে পারেনি সে। খবির খাঁ খানিক এগিয়ে এসে আব্দুল ফকিরের সামনে দাঁড়ালেন। তারপর হাত বাড়িয়ে বললেন, ফইর সাব, সালাম। আব্দুল ফকির অবশ্য খবির খাঁর সালামের জবাব দিলেন না। তিনি বরং বিকট শব্দে চিৎকার করে উঠলেন, খবরদার, নড়িস না, ছোড়াবো, নড়িস না, চৈত মতন বৈশ্যা থাক। সোহরাব আব্দুল ফকিরের কথায় কিছুই বুঝল না। সে তীব্র আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। আব্দুল ফকির সামান্য এগিয়ে এসে সোহরাবের পায়ের নিচে গলুইয়ের ভেতরের ফাঁকা অংশে হঠাৎ বিদ্যুৎ বেগে হাত চালালেন। তারপর নৌকার গলুইয়ের ভিতর থেকে বের করে আনলেন ভয়াল দর্শন এক গোখরা। সেই গোখরা ফোঁস করে ফোনা তুলতে চাইল উপস্থিত লোকদের উদ্দেশ্যে। বিস্ময়ে আতঙ্কে সকলেই যেন পাথরের মূর্তির মতো জমে গেল। আব্দুল ফকির অবশ্য কারো দিকে তাকালেন না। তিনি সাপটাকে মুঠোয় চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হিসিস করে বললেন, কিরে কাল নাগিন, নাওরে চইরা তোর অত দূর পথ যাওন লাগলো? আমি নিজেই তো আইতেছিলাম, তাহলে এত তরাস কেন তোর? উপস্থিত সবগুলো চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। নড়তে ভুলে গেছে সকলে। সোহরাবের বুকের ভেতর থেকে যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। ওই সাপটা তাহলে সারা রাত তার আসনের নিচে কুণ্ডলি পাকিয়ে বসেছিল? সে ফ্যাকাশে চোখে তাকিয়ে রইল। আব্দুল ফকির সাপের গলাটা আরো শক্ত করে চেপে ধরে রক্ত হিম করা কণ্ঠে বললেন, খা রে খা, বক্ষিলারে খা। খবির খাঁর বাবা তৈয়বুদ্দিন খাঁ অশীতিপর বৃদ্ধ, তবে এই বয়সেও যথেষ্ট শক্তপোক্ত মানুষ তিনি। নানান কঠিন নিয়মকানুন মেনে চলেন। রোজ রাত 8টায় ঘুমাতে যান। ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়েন, তারপর গ্রামে হাঁটতে বেরোন। আজ অবশ্য লোকজনের কোলাহলে তার ঘুম ভেঙে গেছে আগে ভাগেই। ঘুম ভেঙে শোনেন নয়নকে সাপে কেটেছে। নয়ন তার নাতি। সে এত বছর পর গ্রামে এসেছে। এই আশা এক মৃতপ্রায় সম্পর্ককে পুনর্জন্ম দেওয়ার মতো ব্যাপার। অথচ তার সঙ্গে ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা। তৈয়বুদ্দিন খাঁর দিশেহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি তা হলেন না, কিংবা তার আচরণে তা প্রকাশ পেল না। কোনো হুলুস তুলুস, চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি কিছুই না, বরং দীর্ঘ সময় তিনি চুপচাপ বসে রইলেন। সম্ভবত নিজেকে সামলে নিতে এই সময়টুকু তার দরকার ছিল। উঠানের পশ্চিম দিকের ঘরে মৃতের মতো পড়ে আছে নয়ন। সেখানে গেলেন তিনি। সামান্য শ্বাস প্রশ্বাস বইছে নয়নের। তৈয়বুদ্দিন খাঁ সাহসী মানুষ, কিন্তু নাতিকে এই অবস্থায় দেখে তার সেই সাহসী মনও যেন টলে উঠল। নয়নের ডান হাতের আঙুলে ছোবল মেরেছে সাপ। সেই হাত দড়ি দিয়ে ঘরের উঁচু আড়ার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হাতের কবজি ও বাহুতেও বাঁধা। তৈয়বুদ্দিন খাঁ নাতির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। দীর্ঘ উঠান পাড়ি দিয়ে তিনি নিজের ঘরে ফিরে এলেন। সেই থেকে চুপচাপ বসে আছেন। তার মাথা জুড়ে অসংখ্য এলোমেলো ভাবনা। এই ভাবনার কোনো কুল কিনারা নেই। তৈয়বুদ্দিন খাঁ রাশভারী মানুষ। কারো সঙ্গে প্রয়োজন অতিরিক্ত কথাবার্তা বলেন না। দীর্ঘ নিঃসঙ্গ জীবন তিনি কাটিয়েছেন। প্রথম যৌবনে অল্প বয়সেই বিয়ে করেছিলেন। সেই স্ত্রী পরপর 2 পুত্র সন্তান জন্ম দিয়ে গত হয়েছিলেন। সেই পুত্র সন্তানদের একজন এখন ফতেহপুরের চেয়ারম্যান, নাম খবির খাঁ, আর অন্যজন ঘর সংসার ত্যাগ করে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার নাম দবির খাঁ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর শিশুপুত্রদের কথা বিবেচনা করেই তৈয়বুদ্দিন খাঁ আর দীর্ঘদিন বিয়ে করেননি। সৎ মা এসে তাদের কতটা দেখভাল করবে এ নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান ছিলেন। ফলে ছেলেদের বড় করতে বছরের পর বছর একাকী নিঃসঙ্গ জীবন তিনি কাটিয়েছেন। তবে বড় ছেলে খবির খাঁর বয়স যখন 20, তখন দ্বিতীয় বিয়ে করলেন তৈয়বুদ্দিন খাঁ। তার এই দ্বিতীয় স্ত্রীর নাম আমদি বেগম।
আমদি বেগম দরিদ্র ঘরের মেয়ে, দেখতে রূপবতী ছিলেন। গায়ের রং দুধে আলতা, কি কালো নাক, গভীর চোখ, পাতলা ঠোঁট। বয়সও ছিল কম। সৎপুত্র খবির খাঁর চেয়ে মাত্র বছর দুয়েকের বড় ছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক কন্যা সন্তানের পিতা হলেন তৈয়বউদ্দিন খাঁ। তিনি সেই কন্যার নাম রাখলেন কোহিনূর। কোহিনূর হলো জগৎ বিখ্যাত হীরা। তিনি সেই হীরার নামেই মেয়ের নাম রাখলেন। এর অবশ্য কারণও ছিল। কোহিনূর দেখতে হয়েছে অপূর্ব রূপবতী। তার দিকে এক নজরে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়।